অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজ আমি চতুর্থ লেকচার নিয়ে হাজির হয়েছি। তো তোমরা যারা আমার সাথে সাথে আসো, তোমরা যথারীতি আমাকে সহযোগিতা করবে। কমেন্টস এবং তোমার রোল নাম্বার লিখে আমাকে সহযোগিতা করো, এবং তোমরা আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা সেটা একটু কমেন্টস করে জানাও। আমার সাথে তিনজন আসো, কিন্তু তোমরা একটু কমেন্টস করো। যারা আমার সাথে আসো একটু কমেন্টস করে জানাও যে কে কে আসো। আচ্ছা, উষা আছে আমাদের সাথে মিরাজ আছে, আমার সাথে 5 জন জয়েন করেছে কেবল। তো আমরা গত যে লেকচারগুলো আমরা দেখছিলাম, তো লেকচারগুলো প্রথম লেকচারে আমরা দেখছিলাম ভ্যাট সংক্রান্ত বিষয়গুলো আমরা দেখছিলাম, কিভাবে নিট ক্রয় এবং নিট বিক্রয়ের উপরে ভ্যাট নির্ণয় করতে হয় সেটা দেখছিলাম। আমরা 2 নম্বরের লেকচারে দেখছিলাম যে সমাপনী মজুত পণ্যের ভিতরে কিভাবে অগ্নি বিনষ্ট পণ্যের প্রভাব থাকে, অর্থাৎ অগ্নি বিনষ্ট পণ্য সংক্রান্ত যে সমন্বয়গুলো আছে এই সমন্বয়গুলোর আমরা সমাধান করেছিলাম। আর আমাদের তৃতীয় লেকচার ছিল অনাদায়ী পাওনার উপর লেকচার ছিল। আর আজকে আমরা যে লেকচারটা আমরা কমপ্লিট করব, আজকে খুব গুরুত্বপূর্ণ লেকচার, এবং সেই লেকচারে যাওয়ার পূর্বে আমি আমার পরিচয় দিয়ে নিই। যদি কেউ নতুন থাকো তাহলে নিশ্চয় আমার পরিচয় জানারও তোমাদের দরকার হবে। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি MM কলেজ যশোর। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্লাইড ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্টস করে জানাও। একটু দেখো তো যে স্লাইড তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, ক্যামেরা আরেকটু সরাইতে হবে, তাহলে মনে হয় তোমরা দেখতে পাবে। আচ্ছা, অনেকে আমাকে সালাম দিয়েছো, অলরেডি সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে জান্নাতুল আছে, আমাদের সাথে মিরাজ আছে, আমাদের সাথে হুরাইরা জয়েন করেছে, উষা আছে আমাদের সাথে। তো সবাইকে আবারও স্বাগত এবং শুভ সকাল তোমাদেরকে। আর তোমাদের বন্ধুরা যারা রেগুলার আমার ক্লাস করে অনলাইনে, যদি অফলাইনেও থাকে তাহলে তোমরা একটা SMS এর মাধ্যমে তাদের সাথে একটু কানেক্টেড হলে আর কি তারাও সুযোগ পাবে দেখার জন্য। আচ্ছা, তানা আছে আমাদের সাথে, রাতুল আছে আমাদের সাথে। আচ্ছা, সব কিছুই ঠিক মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহলে আমরা আজকে তোমরা একটু ভালো করে খেয়াল করবো। দেখো যে শিকড় ফল, আজকে আমরা আমাদের আসলে লেকচার শেষে আমরা কোন বিষয়গুলো আমরা ঠিক মতো জানতে পারবা তোমরা, সেটা হচ্ছে বিক্রয় বা ফেরত শর্তে বিক্রয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ সমন্বয়। তোমরা তোমাদের নবম এবং দশম শ্রেণীতে কিন্তু জানতে পেরেছো বিক্রয় বা ক্রয়ের সাথে রিলেটেড কিছু আইটেম তোমরা জানতে পেরেছো। আর এখন তোমাদের একাদশে আরও বিস্তারিত জানতে হবে। তো সেক্ষেত্রে একটি বড় আইটেম আমাদের বিক্রয় বা ফেরত শর্তে বিক্রয়, সম্পূর্ণ নতুন একটি আইটেম তোমাদের জন্য। নিশ্চয় খুব ভালো করে লক্ষ্য করতে হবে তোমাদেরকে। আর আমরা এ বাদেও দেখো দ্বিতীয় স্লাইডে আমাদের উল্লেখ করা আছে অগ্রিম বা বকেয়া আয় বা ব্যয় বা বিলম্বিত যে সকল ব্যাপার আছে, গুরুত্বপূর্ণ সমন্বয় আছে, এই সমন্বয়গুলো নিয়েই মূলত আজকে আমরা আলোচনা করব। আর আমাদের সাথে মুন্না জয়েন করেছে, মুন্নার রোল নাম্বার হচ্ছে 567 রোল নাম্বার। আচ্ছা, আর তোমাদের যে লেকচারগুলো আমি দিচ্ছি 3টে লেকচার, তোমরা সব কিছু নোট করেছো কিনা? তোমরা অবশ্যই নোট করে একটা ভালো খাতা তৈরি করবে। ইভেন আশা করা যায় যে আমরা অনেকগুলো লেকচারই কিন্তু অনলাইনে পেয়ে যাব, এবং এইগুলো তোমরা যদি নোট করে সুন্দর করে রাখো তাহলে তোমাদের অন্তত আর্থিক বিবরণী যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসের যে 20 মার্ক একাদশে কিন্তু প্রত্যেকটা অর্ধবার্ষিক, হাফ ইয়ারলি, যেটাই বলি না কেন, প্রত্যেক জায়গায় কিন্তু তোমার এই 20 মার্ক কিন্তু আনসার করতে হবে। সো খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এবং এই 2 বছর কিন্তু আমি হয়তোবা শুধু এই চ্যাপ্টারই করাবো, এই বাদে কিন্তু আমি অন্য জায়গায় যাওয়ার হয়তো সুযোগ পাবো না। নিশ্চয় আমরা অনেক ভালো করে করব, তার কারণ আমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে 20 গুণ 2 অর্থাৎ 40 মার্ক। ফার্স্ট ইয়ারের প্রথম পত্রের
যে তোমার সিলেবাস আছে, এই সিলেবাসে কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে তোমার অবশ্যই আমাদেরকে আনসার করতে হবে। ফাইনাল অ্যাকাউন্ট থেকে বা চূড়ান্ত হিসাব থেকে বা আর্থিক বিবরণী তোমরা যেটাই বলো না কেন সেটা থেকে। আমাদের সাথে অনেক আছে, আমাদের সাথে তাসনিম সরকার জয়েন করেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা 9-10 জন আমার সাথে আসো, আর তোমরা অনেকে আমার ক্লাসটা দেখো। তো তাসনিম আছে আমাদের সাথে। আমরা বোর্ডে চলে যাই। আমরা আজকে আমাদের লেকচারের মূল অংশে প্রবেশ করি। তোমরা ঠিকমতো সাউন্ড শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। আর আজকে কিন্তু অনেক ছোট ছোট প্রশ্ন থাকবে। ছোট ছোট প্রশ্নগুলো তোমাদেরকে আনসার করতে হবে নিশ্চয়। তোমরা যথারীতি খাতা এবং কলম সহকারে অবশ্যই বসবে। তোমরা জানো যে আমার ক্লাস মানেই তোমাদের জন্য ছোট ছোট কুইজ। তোমরা ঠিকমতো বোর্ড নিশ্চয় দেখতে পাচ্ছ, তাই না? আচ্ছা, আমরা যখন বিক্রয় করি তখন আসলে কি ঘটনা ঘটে? যখন আমরা বাকিতে বিক্রয় করি সেক্ষেত্রে কিন্তু এমনও হতে পারে যে বাকিতে বিক্রয়ের সময় এই পণ্যটা আমাদের কখনো ফেরত আসতে পারে, বা নগদে বিক্রয় করলেও আমাদের কখনো কখনো কিছু মাল ফেরত আসতে পারে। সেটা ত্রুটিপূর্ণ হোক অথবা অন্য কোনো কারণে কোনো মাল ফেরত আসতে পারে। আবার তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে বাজারে অনেক কোম্পানি আছে, বিশেষ করে নতুন কোম্পানি বা কিছু পুরাতন কোম্পানিও এখন ব্যবসার সিস্টেমটাই এমন যে যদি কিছু মাল বিক্রয় না করতে পারে সেই মালগুলো কোম্পানিকে ফেরত দেওয়া হয়। আবার কোম্পানির লোকরা কিন্তু এমনভাবে বড় বড় যে শপিং কমপ্লেক্সগুলো আছে বা বড় বড় যে শপ যে দোকানগুলো সবগুলো আছে সেখানে কিন্তু এই কন্ডিশনে মাল দেয় যে যদি বিক্রয় না হয় তাহলে ফেরত নেবে। অর্থাৎ কোনো মাল বিক্রয় করেছে কিন্তু কন্ডিশন দিয়েছে যদি বিক্রয় না হয় তাহলে আবার আমরা ফেরত নেব। তাহলে বিক্রয় অথবা ফেরত শর্তটা কিন্তু বিক্রয় অথবা ফেরত। বিক্রয় অথবা ফেরত শর্তে কিন্তু কোনো মাল সেল করা যায় বা বিক্রয় করা যায়। তাহলে আমরা এর আগে শুধুমাত্র জার্নাল করেছি যে বাকিতে মাল বিক্রয়। সে সময় আমরা জার্নালটা কি করেছি? আমরা জাবেদা করেছি বাকিতে মাল বিক্রয়। নিশ্চয় তোমরা জাবেদাটা পারো। এবং আমরা সে সময় লিখছিলাম যে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাবকে আমরা ডেবিট করেছি এবং বিক্রয়কে আমরা ক্রেডিট করেছি। অর্থাৎ বিক্রয়ের পরিমাণ আমরা বাড়াইছি এবং সাথে সাথে আমরা প্রাপ্য হিসাবের পরিমাণ আমরা বাড়াইছি। এখন ধরে নাও যে এই যে মালটা তুমি বাকিতে বিক্রয় করছিলা এই প্রোডাক্টটা তোমার এখন ফেরত আসবে। তাহলে ফেরত আসতে গেলে তুমি কি জার্নাল লেখো? ফেরত আসতে গেলে কিন্তু যখন আসবে তখন কিন্তু তার জাবেদারে তুমি লিখবা বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। অর্থাৎ বিক্রয়ের পরিমাণটা তুমি কমায় দিবা এবং দেনাদার বা প্রাপ্য হিসাবের পরিমাণটাও কিন্তু সাথে সাথে কমায় দেবে। তার কারণ কি? এর আগে যে যে আইটেমগুলো তুমি বাড়াই দিয়েছো সেই আইটেমগুলো এখন কমায় দিতে হবে, যেহেতু যে মাল তুমি বিক্রয় করছিলে সেই মালটাই আবার এখন ফেরত আসছে একটা নির্দিষ্ট সময় শেষে বা নির্দিষ্ট সময়ের ভিতরে তোমার এই মালটি ফেরত আসছে। তাহলে নিশ্চয় আমরা সেটাকে অবশ্যই জাবেদা করব। আচ্ছা, এই মাল যেটি ফেরত আসছে এই ফেরত মালটা এখন এসে কোথায় পৌঁছাবে? তোমার দোকানে যে গুদাম ঘর আছে নিশ্চয় এই গুদাম ঘরে এসে ওই মালটা সংরক্ষণ করবো, তাই না? তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের 3টি জায়গায় প্রভাব পড়বে। অর্থাৎ যদি বিক্রয় বা ফেরত শর্তে কোনো মাল তুমি বিক্রয় করো তাহলে 3টে জায়গায় প্রভাব পড়তে পারে। একটি হচ্ছে বিক্রয়ের সাথে প্রভাব পড়বে অবশ্যই, এবং প্রাপ্য হিসাবের সাথে প্রভাব পড়বে, আর তৃতীয়ত সমাপনী মজুত মূল্যায়নের ক্ষেত্রে তোমার প্রভাব পড়তে পারে। সমাপনীর ক্ষেত্রে স্পষ্টত একটি বিষয় যে প্রভাব পড়তেও পারে আবার নাও পড়তে পারে। যদি তোমার লেখার উপরে সেটা আসলে ডিপেন্ড করবে, সমন্বয় কিভাবে বলা আছে সেটার উপরে আমরা ডিপেন্ড করবে। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমাদের তাসনিম লিখেছে দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। যখন আমরা বাকিতে বিক্রয় করি, সিরাজুল আমাদের সাথে আছে, আমাদের সাথে রাতুল জয়েন করেছে, রাহাত জয়েন করেছে। তোমরা আসলে অনেক রেগুলার ক্লাস করো, আমার অনেক ধন্যবাদ তোমাদের। তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমাকে বলবে যে স্যার আমি বুঝতে পারিনি। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমরা বোর্ডে আসি। আর দেখো, আগে শুরুতেই আমি একটা স্লাইড দেখাইনি তোমাদের।
স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। স্লাইডটা মনে হয় একটু দেখতে অসুবিধা হতে পারে, আমি একটু বোর্ডে লিখি। হ্যাঁ, বোর্ডে লিখি। আজকে আমাদের 1 নম্বর স্লাইড যেটা আছে বিক্রয় বা ফেরত শর্তে বিক্রয়, বিক্রয় বা ফেরত শর্তে পণ্য প্রেরণ। যা বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে, যা বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে। তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ না? একটু দেখো তো। বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে, কিন্তু বিক্রয় বলে এখনো নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু বিক্রয় বলে নিশ্চিত হওয়া যায়নি। আমাদের সমন্বয়টা ঠিক এইটা। হ্যাঁ, তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ তো? সবাই একটু সাথে সাথে আমাকে অন্য দিনের মতো সহযোগিতা করো। তোমরা ঠিক মতো আমাকে আমার বোর্ড দেখতে পাচ্ছ কিনা সেটা একটু দেখো, এবং বোর্ডের লেখাটা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, ধরে নিলাম তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। আমরা যখন বিক্রয় করেছি, তাই না? যখন শুধু আমরা বিক্রয় করি তখন সেটার জন্য জাবেদা কি লিখি? ধারে বিক্রয় যখন করি সেটার জন্য আমরা জাবেদা লিখি। হ্যাঁ, রাতুল বলেছে হোম, তার মানে হচ্ছে হ্যাঁ, সে দেখতে পাচ্ছে। যখন আমরা ধারে বিক্রয় করি তখন আমরা এটার জন্য জাবেদা লিখি। তোমরা নিজেই বলেছো দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব, দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাবকে আমরা ডেবিট করি, তাই না? আচ্ছা, তোমরা দেনাদার হিসাবের সাথে নিশ্চয়ই পরিচয় আছে তোমাদের, তাই না? আর বিক্রয়কে আমরা করি কি? বিক্রয় হিসাবকে আমরা ক্রেডিট করি। ঠিক আছে? তাহলে বলেছে দেখো যে বিক্রয় অথবা ফেরত সাথে পণ্য প্রেরণ। তাহলে আমাদের টোটাল কতটুকু হচ্ছে? এটুকু যা বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে। বিক্রয়ে কখন অন্তর্ভুক্ত থাকে? যখন বিক্রয়ের জন্য আমরা একটি জার্নাল করেছি তখনই কেবল আমাদের কিন্তু বিক্রয়ের সাথে অন্তর্ভুক্ত থাকে। তার মানে আমরা বুঝলাম বিক্রয়ের সাথে অন্তর্ভুক্ত আছে মানে বিক্রয়ের জাবেদা দিয়ে আছে। আমরা বিক্রয়ের জাবেদা দিয়েছি, তাহলে ধারে বিক্রয় যে আমরা করেছি সেটা আমরা কনফার্ম, এবং আমাদের শর্ত হচ্ছে এই মালটা ফেরত আসতে পারে। তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে যদি এই মালটা ফেরত আসে, কখনো সেখান থেকে কোনো মাল যদি ফেরত আসে তাহলে ফেরতের জন্য আমাদের একটা প্রিপারেশন থাকবে এবং সেটার জন্য আমরা একটা জাবেদা করব। তাহলে যদি ফেরত আসে তাহলে ফেরতের জন্য আমরা কি জাবেদা করব? ফেরতের জন্য আমরা জাবেদা করব এর আগে ধারে বিক্রয়ের জন্য যে জাবেদা করেছি তার বিপরীত জাবেদা করব। তাহলে এখন নাম হবে বিক্রয়টাই হবে হচ্ছে বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট। কত টাকার জন্য হবে এটা? আমরা যেই পরিমাণ ফেরত বা বিক্রয় বা ফেরত শর্তে যেই পরিমাণ পণ্য প্রেরণ করেছিলাম সেই টাকাটা হবে। অর্থাৎ এই দুটো টাকা যেটা হবে, এই দুটো টাকা হবে বিক্রয় মূল্যে। বিক্রয় মূল্যে আমরা ধারে বিক্রয় করব এবং বিক্রয় মূল্যে আমরা পণ্য ফেরত দেব যখন আমাদের ফেরত আসবে সেটা। তাহলে ধারে যখন আমরা বিক্রয় করছি বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে মানে এই জার্নালটা তোমার দেয়া আছে। তাহলে নতুন করে তুমি জার্নাল দিবে হচ্ছে এই জার্নালটা তুমি দিবা। তাহলে এই জার্নাল যখন তুমি দাও তখন একটা জিনিস খেয়াল রাখো যে আমরা যদি কখনো রিয়া মূল্যে বিক্রয় ফেরত করতাম তাহলে কি করতাম? বিক্রয় থেকে মাইনাস করতাম, তাই তো? আমরা বিক্রয় থেকে মাইনাস করতাম। তাহলে বিক্রয় থেকে আমরা এটাকে যদি ইনকাম স্টেটমেন্টে দেখাই, আয় বিবরণীতে যদি দেখাই, আয় বিবরণী, তাহলে এটুকুর জন্য আমাদের এই জাবেদাটুকুর জন্য তোমরা নিশ্চয় জানেন প্রত্যেকটা সমন্বয়ের ক্ষেত্রে কিন্তু জার্নাল হয় এবং সেই জার্নাল অনুযায়ী মূলত আমরা পোস্টিং দিই, তাই না? তাহলে আয় বিবরণীতে আমরা এখন কিভাবে দেখাবো? আমাদের যে পরিমাণ বিক্রয় আছে সেই বিক্রয়ের যে পরিমাণটা আছে বিক্রয়ের পরিমাণ থেকে মাইনাস ফেরত শর্ত, এরকম লিখবা ফেরত শর্ত বা ফেরত শর্ত বিক্রয়, এরকম করে লিখে আমরা এটাকে মাইনাস করব। তার কারণ কি? আমাদের রিয়া মিলে বিক্রয় থাকে ক্রেডিট, বাট আজকে আছে আমাদের ডেবিট। তাহলে নিশ্চয় আমরা
বাদ দেব। আমরা বিক্রয় ফেরত হিসেবে বাদ না দিয়ে আমরা বাদ দিব হচ্ছে ফেরত শর্তে বিক্রয়, এটা এই নামে আমরা বাদ দেব। ঠিক আছে? আচ্ছা, আর আমাদের আরেকটা সিদ্ধান্ত নিতে হবে, এটার ব্যাপারটা গেল, একটা জার্নালের ব্যাপার গেল, এখন আমাদের দেনাদার সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হবে। তাহলে দেনাদার কোথায় পাই আমরা? আর্থিক বিবরণী। আমরা দেনাদার সম্পদ হিসেবে দেখা, তাই না? তাহলে দেনাদার বা প্রাপ্য হিসাবকে আমরা আমাদের রিয়ামেলে থাকে, ডেবিট সাইডে থাকে, সেই ডেবিট থেকে আমরা এখন কি করব? ফেরত শর্তে বিক্রয় আমরা এটা লিখবো, লিখে এই অ্যামাউন্টটা বাদ দিয়ে আউটার কলামে একটা অ্যামাউন্ট আমরা দিয়ে দেব। বোঝা গেছে? তার কারণ ফেরত হচ্ছে এই দেনাদার হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাব। তোমরা অনেকে দেনাদার লেখো, আবার কেউ লেখো প্রাপ্য হিসাব, বা প্রশ্নে কখনো দেনাদার থাকে, আবার কখনো প্রাপ্য হিসাব নাও থাকতে পারে। তাহলে আমরা কি করছি দেখো, আমরা আমাদের জার্নাল অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা কোথায় কোথায় পোস্টিং দেব। তাহলে আমরা দেখছি যে আমাদের জার্নাল আছে বিক্রয় ফেরত, এইটা কিন্তু তোমার আগে দেয়া আছে। এই যে জার্নালটা, এই জার্নালটা কিন্তু তোমার আগে দেয়া আছে, কারণ বলেছে যে বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে, তার মানে এই জার্নালটা তোমাদের অলরেডি দেয়া আছে, তাই না? তাহলে এটার জন্য হচ্ছে আমাদের আর জার্নাল দেয়া লাগবে না, আমাদের দিতে হবে। এখন আমরা ধরে নেব যে আমাদের মালটা ফেরত এসেছে, তার কারণ হিসাব বিজ্ঞানের কিন্তু একটা নীতি আছে, এই নীতি অনুযায়ী সম্ভাব্য আয়কে আমি বিবেচনা করি না, কিন্তু সম্ভাব্য ব্যয়কে বা ক্ষতিকে আমরা বিবেচনা করি। এটার জন্য কিন্তু আমাদের সবসময় রক্ষণশীলতা যে নীতি আছে, এই রক্ষণশীলতা নীতি কিন্তু আমরা মেনটেন করি, যে সম্ভাব্য আমাদের যে ক্ষতি হতে পারে। আমরা যদি কোনো মাল যদি তোমার কাছে ফেরত আসে বিক্রিত মাল, তাহলে কিন্তু তোমার ক্ষতি হয়। হ্যাঁ, এই জন্য আমরা সম্ভাব্য যে আমাদের যে ফেরত আসার সম্ভাবনা আছে, এটাকে আমরা ফেরতই মনে করছি, মনে করে আমরা একে জাবেদা দিচ্ছি। ঠিক আছে? তাহলে দেনাদার হিসাবকে আমরা এখানে ক্রেডিট করছি, বাট আমরা দেনাদার হিসাব বিয়ামকে ডেবিট সাইডে পাই। সো যদি একটা ডেবিট একটা ক্রেডিট হয়, তাহলে আমাদের কিন্তু আইটেম বাদ দিতে হয়, তোমরা নিশ্চয়ই জানো, তাই না? তাহলে আমরা দেনাদার বা প্রাপ্য হিসাব থেকে ফেরত শর্তে যেটা আছে সেটা আমরা বাদ দেব। এটা কোন মূল্যে বাদ দেব? এটা বিক্রয় মূল্যে বাদ দেব। হ্যাঁ, বিক্রয় মূল্য, এখানে দুটো টাকা দেওয়া থাকবে, এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এখানে বিক্রয় মূল্যের টাকাটা আমরা লিখব। আচ্ছা, আরেকটা জায়গায় প্রভাব পড়বে। এখন ধরে নাও তুমি সেই মালটি ফেরত নিলে। আচ্ছা, আবির আমাদের সাথে জয়েন করেছে, তোমরা আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, এবং যতটুকু আমি বুঝাইছি ততটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা? দেখো, আমরা যে মালটা ফেরত নিয়ে আসবো, সেই মালটা ফাইনালি কোথায় রাখবো? এখন আমরা একটা মাল ফেরত নিয়ে আসলাম, ধরো আমাদের, তোমরা বোর্ড এতটুকু দেখতে পাচ্ছ কিনা দেখো তো। ধরো আমাদের এটা একটা গুদাম ঘর, হ্যাঁ, এটা একটা গুদাম ঘর, আর আমাদের যে পণ্য আমরা প্রোডাক্ট প্রেরণ করছিলাম, সেই প্রোডাক্টটা হচ্ছে আমাদের এই। তো ফাইনালি একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে সেই পণ্যটা এসে আমাদের কোথায় রাখবো? আমরা আমাদের যে পরিমাণ পণ্য বিক্রয় হয়নি সেই পরিমাণ রেখেছি আমরা এটার ভিতরে, এখানে এটার নাম হচ্ছে গুদাম ঘরের ভিতরে আমরা রাখছি, তাই না? তো যে পরিমাণ পণ্য আমাদের আছে, অবিকৃত অবস্থায় আছে, এই পর্যন্ত আছে আমাদের। তাহলে এই পর্যন্ত নাম কি আমাদের? এটার নাম আমাদের সমাপনী মজুত, না সমাপনী মজুত পণ্য, না এটা আমাদের নাম কিন্তু সমাপনী মজুত পণ্য। তাহলে এই প্রোডাক্টগুলো, যে প্রোডাক্টগুলো তোমার এখন রোডে আছে বা ক্রেতার কাছে আছে, সেই পণ্যগুলো যদি ফেরত আসে, তাহলে তোমার কি এই সমাপনীর লেভেল কি এই থাকবে, না এই লেভেলটা আরো বেড়ে যাবে? আমার কথা কি তোমরা বুঝতে পারছো কিনা? আমাদের সাথে কাকুন আছে, কাকুন জয়েন করেছে 676 রোল নাম্বার। তাহলে আমরা কিন্তু একটা বিষয় পরিষ্কার, যে আমাদের সমাপনী মজুদ যে পরিমাণে আছে, এই প্রোডাক্টগুলো যদি এখানে আসে, তাহলে নিশ্চয়ই এর লেভেলটা বেড়ে যাবে, এর লেভেলটা বেড়ে যাবে। তারপরে তার অর্থ কি, যে পরিমাণ ফেরত আসছে, এই যে ফেরতটা আসছে, এই ফেরতটা যদি আসে, তাহলে আমাদের সমাপনী মজুদ নিশ্চয়ই বেড়ে যাবে, তাই তো? তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমাদের সমাপনী মজুদ পণ্য যেটা আছে, সেই সমাপনী মজুদের সাথে আমাদের এই যে এখন যে ফেরত শর্তে যেটা আসছে, ফেরত শর্তে যে বিক্রয় আমরা করছিলাম, সেই অ্যামাউন্টটা আমাদের বেড়ে যাবে। হ্যাঁ, সেটা বেড়ে যাবে। আচ্ছা, যদি বেড়ে যায়, তাহলে ধরো যে কোনো একটা প্রোডাক্ট যদি তুমি ফেরত আসে, তাহলে ফেরতের সময় কোন মূল্যে লিখতে হয় জানো তোমরা? কোনো পণ্য যদি ফেরত আসে, তাহলে কিন্তু আমরা আমাদের গুদামে যখন নিয়ে আসি,
যে যদি একটা প্রোডাক্টের মূল্য যদি 15,000 টাকা থাকে, ক্রয় মূল্য আমাদের কাছে 15,000 টাকা ছিল, আমরা 5,000 টাকা লাভে বিক্রি করছি, 20,000 টাকায় আমরা বিক্রি করছি কোনো প্রোডাক্ট, তো সেক্ষেত্রে যখন ফেরত আসবে তাহলে আমি যত টাকায় কিনছিলাম আমি কিন্তু সেই মূল্যে আমার গুদাম ধরে রাখবো। ওকে, তার কারণ আমি কিন্তু লাভ করব কেবলমাত্র যদি হস্তান্তর করি, মালিকানা হস্তান্তর হয় কেবলমাত্র আমি তখনই লাভ করার চেষ্টা করি, বাট আদারওয়াইজ কিন্তু আমি লাভ করতে পারি না। তাহলে যে ওই পণ্যটা যদি আমার ফেরত আসে কখনো, তাহলে ফেরতটা আমি কি করব, ফেরতটা অবশ্যই ক্রয় মূল্যে আমি বিবেচনা করতে হবে ফেরতটা, ঠিক আছে। তাহলে দেখো যে আমাদের যদি গুদাম ঘরে আমরা রাখি তাহলে যেই মূল্যে আমরা লাভ করছিলাম, কারণ আমার প্রোডাক্ট এখন আমার গুদাম ঘরে চলে এসেছে, সো এই মূল্যটা হবে হচ্ছে তোমার ক্রয় মূল্য। এটা একটু খেয়াল রাখতে হবে, এটা ক্রয় মূল্য হবে। আর আয় বিবরণী এবং তোমার সম্পত্তির সাইডে যেটা দেখাবো এটা হবে, দুটো হবে বিক্রয় মূল্য। এই জিনিসটা তোমাকে একটু স্মরণ রাখতে হবে, তাহলে আমাদের বিক্রয়ের পরিমাণটা বেড়ে যাবে। তোমরা আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা একটু রেসপন্স করো। যদি ঠিকমতো রেসপন্স না করো তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না, আমি ধরে নেব যে আমি ঠিকমতো হয়তো বা বোঝাইতে পারছি না। আমাদের সাথে আফরিন জয়েন করেছে। আফরিন মনে হয় নতুন আজ, আমি আসলে আফরিনকে দেখিনি এর আগে, হয়তো এমন হতে পারে আমরা অফলাইনে যাওয়ার পরে হয়তো সেই ক্লাসটা দেখেছে। তাহলে আমরা এবার স্লাইডটা দেখি একটু। হ্যাঁ, মিরাজ বলেছে জি স্যার শোনা যাচ্ছে, ওকে থ্যাংক ইউ। এবার তোমরা স্লাইডটা একটু দেখার চেষ্টা করো তো, যদি স্লাইড না দেখতে পারো তাহলে আমি বোর্ডে উল্লেখ করব, একটু দেখো স্লাইডটা দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, আর একটু ঘোরালে মনে হয় দেখা যাবে, আর একটু ঘোরাইতে হবে। আর একটু ঘোরা লাগবে। ইয়েস স্যার বোঝা যাচ্ছে, তাহা বলেছে বোঝা যাচ্ছে। হ্যাঁ ওকে, আচ্ছা উষা বলেছে আরেকবার বোঝান। আচ্ছা ঠিক আছে, আরেকবার বোঝাবো, অবশ্যই বোঝাবো। তোমরা আগে অঙ্কটি একটু দেখো, একটু তোমরা আমাদের অঙ্ক সেটিংটা একটু দেখো। অঙ্ক দেখো, তোমরা দেখতে পাচ্ছ বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত পণ্য 20,000 টাকা বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে, যা এখনো বিক্রয় বলে নিশ্চিত হওয়া যায়নি। তাহলে আমরা মূলত প্রথম অংশে কিন্তু এটুকুর কথাই ভাববো যে আমাদের বিক্রয় বা ফেরত শর্তে কোনো পণ্য বিক্রয় করেছে কিনা। যদি বিক্রয় করে থাকে ফেরত শর্তে পণ্য বিক্রয় অথবা ফেরত শর্তে যদি পণ্য বিক্রয় করে থাকে, তাহলে সেটুকুর জন্য আমাদের যে কাজ হবে, আমরা এই আইটেমের সাথে তিনটে জিনিস সমন্বয় করব। সেটা তোমরা একটু নিশ্চিতভাবে শিওর হবে যে আমরা প্রথমত তিনটি বিষয় বিবেচনা করব। একটি হচ্ছে যে বিক্রয় বা ফেরত শর্তের ক্ষেত্রে দুই জায়গায় প্রভাব পড়বে। একটি হচ্ছে বিশদ আয় বিবরণীতে প্রভাব পড়বে, সেটি বিক্রয়ের সাথে একটা প্রভাব পড়বে, এবং বিক্রয়ের সাথে জার্নালে আরেকটা জায়গায় প্রভাব পড়বে আমাদের দেনাদারের সাথে, দেনাদার বা প্রাপ্য হিসাবের সাথে। তার কারণ আমরা বাকিতেই তো মূলত পণ্যটা বিক্রয় করেছি, তাই না? তাহলে যখন আমরা বিক্রয় করেছি তখন সেটার জন্য জাবেদা লিখেছি কি, বিক্রয় হিসাবকে আমরা ক্রেডিট করেছি আর দেনাদার হিসাবকে ডেবিট করেছি। যখন ফেরত এসছে আমরা তাহলে মনে করব যে একবার আমরা বিক্রয় করেছি, একবার হচ্ছে আমরা ফেরত নিয়েছি। বিক্রয়ের জন্য যেটি ওই জাবেদাটা অলরেডি আমাদের করা আছে, এখন সেটাকে আবার আমাদেরকে রিভাইজ করতে হবে। রিভাইজ করে আমরা সেটার একটা সংশোধনী জাবেদা দেব, কারণ ওই প্রোডাক্টটা আমাদের এখন ফেরত আসছে। তাহলে ফেরত যখন আসবে তাহলে আমরা কি করব, আমরা যদি জাবেদা করি তাহলে সেটার জন্য জাবেদা লিখবো বিক্রয় ফেরত হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাবকে আমরা ক্রেডিট করব। অর্থাৎ জাবেদায় আমাদেরকে বলে দিচ্ছে যে তুমি বিক্রয় থেকে ফেরতটা বাদ দাও, যে পরিমাণটা ফেরত আছে সেই পরিমাণটা বাদ দাও, এবং একই সাথে তোমরা দেনাদার থেকে সেই পরিমাণটা বাদ দাও। কোন মূল্যে বাদ দেব? আমরা অবশ্যই বিক্রয় মূল্যে বাদ দেব। তার কারণ এখানে দুটো মূল্য দেওয়া থাকবে, একটি সেই যে প্রকার পণ্য আমরা ফেরত দিয়েছি সেই প্রকার পণ্যের ক্ষেত্রে আমাদের একটা বিক্রয় মূল্য দেওয়া থাকবে এবং একটা ক্রয় মূল্য দেওয়া থাকবে। ক্রয় মূল্য যেটি দেওয়া আছে সেই ক্রয় মূল্যটা আচ্ছা মাজারুল ইসলাম কি সমস্যা হয়েছে স্যার? লাস্টে বুঝতে পারলাম না। আচ্ছা ওকে স্যার আরেকটু বোঝান। আচ্ছা বোঝাবো।
আচ্ছা, তাহলে আমি আরো একটু স্পষ্ট করে সহজভাবে বলি, যেটা প্রাথমিকভাবে একটু সহজভাবে একটু বুঝে নাও। যদি বিক্রয় বা ফেরত শর্ত থাকে তাহলে দুটো জায়গা থেকে আমরা মাইনাস করব। একটি হচ্ছে বিক্রয় থেকে মাইনাস করব এবং একটি দেনাদার থেকে মাইনাস করব, ঠিক আছে? এবং কোন মূল্যে মাইনাস করব? বিক্রয় মূল্যে মাইনাস করব। আচ্ছা, তাহলে আমি রোশনি আমাদের সাথে জয়েন করেছে এবং রোশনি তোমাকে রেগুলার পায়নি মনে হয়, মাঝে মধ্যে দুই একদিন দেখি আমি। আচ্ছা, একটু বোর্ডে আসো, বোর্ডে। তোমরা বোর্ড দেখতে পাচ্ছ কিনা একটু দেখো তো, কমেন্টস করে জানাও। তাহলে আমাদের তিনটে জায়গায়, যথারীতি তিন জায়গায় আমাদের প্রভাব পড়বে। ওকে, 1, 2 এবং 3। সেটা আমাদের বিক্রয় যেটা আছে, বিক্রয়ের সাথে মাইনাস দেব ফেরত শর্ত মাইনাস করব। কোন মূল্যে মাইনাস করব? মূল্য দেয়া থাকবে, কিন্তু দুটো তিনটে মূল্য দেয়া থাকতে পারে। এটা বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কোনটি? এই ফেরত শর্তের সাথে যে টাকাটা আছে, সেই টাকাটার থেকে সেই টাকাটা আমরা মাইনাস করব। ওকে, ফেরত শর্তের টাকা। বিক্রয় মূল্যটা বললে তোমরা নাও বুঝতে পারো, আমরা বলি ফেরত শর্তের টাকা। টাকাটা কোনটা হবে? ফেরত শর্তের টাকা। ফেরত শর্তের টাকা যেটা আছে সেটাকে দ্বারা আমরা মাইনাস করব। ওকে, আর আমরা কি করব? প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব যেটা আছে, দেনাদারের থেকে আমরা ফেরত শর্ত যেটা আছে সেটাকে আমরা মাইনাস করব। কোন টাকাটা? একই টাকা, এখানেও যে টাকা এখানেও সে টাকা, ফেরত শর্তের টাকা। যেটা দিয়ে আছে সেটা। আর একটা সিদ্ধান্ত আমাদের নিতে হবে সমাপনী মজুদ। সমাপনী মজুদ যেটি আছে সেটি থেকে আমরা কি করব? সেটার সাথে আমরা প্লাস করব। তার কারণ যে উক্ত পণ্য যদি আমাদের কাছে ফেরত আসে তাহলে আমাদের যে পরিমাণ মজুদ আছে, ফেরত থাকলে আরো কিছু পরিমাণ আমাদের মজুদ বেড়ে যাবে। হ্যাঁ, এজন্য আমরা এর সাথে যোগ করব। কোন টাকা? এইটা কিন্তু ক্রয় মূল্যের টাকা। এই তাহলে আমরা ফাইনালি সিদ্ধান্ত নিলাম বিক্রয় থেকে মাইনাস করব, দেনাদার থেকে মাইনাস করব এবং সমাপনী মজুদের সাথে আমরা প্লাস করব। আর আসলে ভালো অ্যাকাউন্টিং বলতে কিন্তু আমরা সেটাই বুঝি যে কোন একটা পোস্টিং আমি দিয়েছি, কেন আমি বাদ দিব, কেন আমি যোগ করব, সেটা কিন্তু যদি তুমি ঠিকমতো বলতে না পারো বা বুঝতে না পারো তাহলে কিন্তু এটা অনেক দিন ধরে মনে থাকে না। কারণ মুখস্থ জিনিস কিন্তু আমাদের বেশি দিন মনে থাকে না, তাই না? আচ্ছা, তাহলে তোমরা ছোট্ট করে একটু বলো তো যে আমরা সমাপনী মজুদের সাথে কেন প্লাস করব? একটু ছোট্ট একটু কমেন্টস করো। আমি একটু তোমাদের কাছ থেকে শুনতে চাই যে আসলে কেন আমি কেন বিক্রয় এবং দেনাদার থেকে মাইনাস করছি এবং কেন আমি সমাপনীর সাথে যোগ করছি। সমাপনীর সাথে আমি যোগ করছি তার কারণ সমাপনী মজুদ বলতে যে পরিমাণ মজুদ আমার ছিল একটা নির্দিষ্ট সময় শেষে, ওইটা যখন আমার বাইরে থেকে আমার গুদামে যখন আসবে তখন কিন্তু কি হবে? মজুদের পরিমাণটা, সমাপনী মজুদ বা অবিক্রিত পণ্যের পরিমাণটা আমার বেড়ে যাবে। এটার জন্য আমরা কিন্তু সমাপনী মজুদ থেকে এটা মাইনাস করে দেখাবো। আচ্ছা, তোমরা ঠিকমতো বুঝেছো কিনা? এবার যেটা বুঝাইলাম ঠিকমতো বুঝতে পারছো কিনা একটু দেখো তো আমাদের, বা ঠিকমতো আমাকে একটু জানাও। আচ্ছা, আমি তাহলে শিওর হই যে তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, আমি একটা সমাধান করে দিই তোমাদের। বিক্রয় বা ফেরত শর্তে পণ্য বিক্রয়, বা ফেরত শর্তে বিক্রয়, ফেরত শর্তে পণ্য প্রেরণ। আচ্ছা, যখন তুমি পণ্য প্রেরণ করেছো তোমার কাছ থেকে নিশ্চয় গুদাম ঘর থেকে পণ্য চলে গেছিল, তাই না? তাহলে একবার তুমি যখন পণ্য দিয়েছো তখন কিন্তু সমাপনী মজুদের পরিমাণ তোমার কমে গেছে। আবার যখন ফেরত এসছে তখন সমাপনী মজুদের পরিমাণ বেড়ে গেছে। এই জন্য আমরা সমাপনীর সাথে এই ক্রয় মূল্য
এর সাথে পণ্য প্রেরণ 20,000 টাকা, 20,000 টাকা, যা 20,000 টাকা বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে, বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে। বিক্রয় অন্তর্ভুক্ত আছে যা বিক্রয় বলে নিশ্চিত হওয়া যাবে, বিক্রয় বলে নিশ্চিত নয়। ওকে, এবার দিয়ে আসে দেখো উক্ত পণ্যের ক্রয় মূল্য, যেটা 20,000 টাকা মূল্যে যে পণ্যটা আমরা বিক্রয় করছিলাম ফেরত দেব শর্তে, সেটারই কিন্তু এখন ক্রয় মূল্য, সেইটার ক্রয় মূল্য 15,000 টাকা। আসলে আমরা 15,000 টাকার মূল্য সেটা বিক্রয় করছিলাম 20,000 টাকায়, কিছু লাভ তো করতে হবে তাই না? পণ্যের ক্রয় মূল্য 20,000 টাকা। আচ্ছা, আর একটা ইনফরমেশন দিয়ে আছে সমাপনী মজুদ, সমাপনী মজুদ পণ্য কত দিয়ে আছে? 1,30,000 টাকা, 1,30,000। আরো কিছু ইনফরমেশন দিয়ে আছে, বিক্রয়ের পরিমাণটা দিয়ে আছে আমাদের, হ্যাঁ বিক্রয়ের পরিমাণ দিয়ে আছে আমাদের 2 লাখ টাকা, বিক্রয় 2 লাখ টাকা। অবশ্য এইটা হচ্ছে রিয়া মিলে দেয়া আছে, বিক্রয় যেটা এটা হচ্ছে রিয়া মিলে দেয়া আছে, রিয়া মিল। তোমরা বোর্ড ঠিক মতো দেখতে পাচ্ছ? দেখো তো। হ্যাঁ, উষা বলছে বুঝতে পেরেছি। আচ্ছা, সুমাইয়া বলেছে, সুমাইয়া তান্না বলেছে স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। দেখো এখানে আসলে জায়গার পরিমাণটা খুব কম, এই জন্য আমি একটু মানে টাইপ করে লিখেছি। তাহলে কি বলেছিলাম আমরা? বিক্রয় বা ফেরত সাথে পণ্য প্রেরণ, আমরা এই তিনটায় প্রভাব ফেলবো, তাই না? তাহলে বিক্রয় আছে কত এই অঙ্কে আমাদের? দেখো বিক্রয় আছে আমাদের 2 লাখ টাকা, তাহলে 2 লাখ টাকা বিক্রয় আছে আমাদের, 2 লাখ টাকা বিক্রয়, যেটা রিয়া মিলে কম না, হ্যাঁ। বা ফেরত শর্তের টাকাটা কত আছে? ফেরত শর্তে পণ্য প্রেরণ করেছি কত টাকা? 20,000 টাকা। তাহলে 20,000 টাকা এখান থেকে আমরা মাইনাস করব। তাহলে মাইনাস করলে কত দাঁড়াবে? আমার বিক্রয় হবে সেক্ষেত্রে 1,80,000 টাকা বিক্রয় বলে আমরা নিশ্চিত হব, ঠিক আছে? আচ্ছা, এবার আর কোন জায়গায় আমাদের প্রভাব পড়বে? দেনাদার আছে, দেনাদারের থেকে আমরা মাইনাস করব। তাহলে আমাদের এই অঙ্কে দেনাদার, আমাদের এখানে অবশ্যই একটা দেনাদার দেওয়া থাকবে। দেনাদারের পরিমাণটা আমরা ধরে নিই, আমাদের দেনাদার দিয়ে আছে 1,20,000 টাকা দেনাদার দিয়ে আছে, হ্যাঁ 1,20,000 টাকা দেনাদার দিয়ে আছে। তাহলে দেনাদার হচ্ছে আমাদের 1,20,000 টাকা, এর থেকে মাইনাস করব কত? এই আগে বিক্রয়ের সাথে যেটা মাইনাস করেছি ঠিক সেই পরিমাণটাই আমরা মাইনাস করব। তাহলে কত থাকে? আমাদের 1,00,000 টাকা থাকবে। কিসের টাকা? দেনাদারের পরিমাণটা আমরা পাবো 1,00,000 টাকা। হুরায়রা ইয়েস, কিসের ইয়েস বুঝলাম না। আচ্ছা, সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদের ক্ষেত্রে কি হবে? ফেরত শর্তে যেটা ক্রয় মূল্য দেওয়া আছে সেই ক্রয় মূল্যটা আমরা বিবেচনা করব। দেখো তো এখানে বলেছে বিক্রয় বলে নিশ্চিত নয় উক্ত পণ্যের ক্রয় মূল্য 20,000 টাকা, পণ্যের ক্রয় মূল্য এখন 15,000 টাকা, ঠিক আছে? তাহলে সমাপনী মজুদ ছিল কত তোমার? দেখো সমাপনী মজুদ পণ্য ছিল হচ্ছে তোমার কত? 1,30,000 টাকা। তাহলে 1,30,000 টাকা লিখো, 1,30,000, আর এর সাথে তুমি প্লাস করো কত? ফেরত শর্তে যে পণ্যটা তুমি বিক্রয় করছিলে ক্রয় মূল্য যেটা দেয়া আছে, তাহলে ক্রয় মূল্য দেয়া আছে কোনটি? 15,000 টাকা। তাহলে 15,000 টাকা তুমি প্লাস করো, 15,000 টাকা প্লাস করলে কত হয়? 1,45,000 টাকা। ব্যাস। আচ্ছা, তোমরা আইটেমটা একটু কঠিন, ঠিক যদি না বুঝে থাকো তাহলে আবার বলতে পারো। উষা বুঝেছে? আচ্ছা, ঠিক আছে। আর কারো কি বুঝতে অসুবিধা আছে কিনা? যদি বুঝতে অসুবিধা না থাকে আমি পরের স্লাইডে যাব, অথবা যদি বুঝতে পারো
তাহলে সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটি একটি ম্যাথ সেট করে দেব, যেটা দ্বারা আমি বুঝতে পারবো যে আসলে তোমরা ঠিক মতো বুঝেছো না। ইয়েস স্যার, বুঝতে পেরেছি। রাতুল বলেছে বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আচ্ছা, তোমাদের কমেন্টস মোটামুটি আমি পাই, হুরাইরা পাই, উষা পাই, তানহা পাই, রাতুল তোমাদেরকে আমি রেগুলার ক্লাসে পাই। স্যার বোঝা গেল না, হুরাইরা এখনো বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আগে সমস্যায় করি আমরা, তারপরে বুঝবো। হ্যাঁ, আমি তাহলে তোমাদেরকে একটি অঙ্ক সেট করে দিই। ওই অঙ্কটা অনেকে আমি তাহলে বুঝতে পারবো কতজন বুঝেছে এবং কতজন বোঝো নাই। হ্যাঁ, বিক্রয় বা ফেরত শর্তে পণ্য বিক্রয় বা ফেরত শর্তে বিক্রয় কত? তুমি বিক্রয় বা ফেরত শর্ত পাইলে আর কোনো কিছু দেখার দরকার নেই, ঠিক আছে? আর পরের বক্তব্যটুকু কি লেখা আছে এতটা ইম্পর্টেন্ট না। শর্তে বিক্রয় 20,000 টাকা, 20,000 টাকার পণ্য যা বিক্রয়ের অন্তর্ভুক্ত, আচ্ছা এখানে 20,000 না দিয়ে আমি একটু ফিগারটা একটু চেঞ্জ করে দিই। আমি চেঞ্জ করে লিখি 10,000 টাকা, 10,000 টাকার পণ্য যা বিক্রয়ের অন্তর্ভুক্ত। আমি কি বলেছি, বিক্রয় বা ফেরত শর্ত থাকলে তোমার অন্য আইটেমগুলো পড়ার দরকার নেই। তুমি এখানে দুটো জিনিস দেখবা, যে কোন পরিমাণটা বিক্রয় বা ফেরত শর্তে বিক্রয় করছিল সেটা, এবং সেটার একটা ক্রয় মূল্য দিয়ে আছে সেটা, এবং এটার জন্য তিন জায়গায় প্রভাব পড়ে। একটি হচ্ছে বিক্রয়ের সাথে মাইনাস করি আমরা, একটি আমরা দেনাদারের সাথে মাইনাস করি, আর একটি সমাপনী মজুদের সাথে প্লাস করি। বাস এই সিদ্ধান্ত আমাদের। বিক্রয়ের অন্তর্ভুক্ত উক্ত পণ্যের ক্রয় মূল্য 60,000 টাকা। ওকে, আচ্ছা এবার রিয়াও মিলে আমাদের দেয়া আছে, রিয়াও মিলে আমাদের কটা ইনফরমেশন দেয়া আছে। বিক্রয় দেয়া আছে, বিক্রয়ের টাকা দেয়া আছে, আমাদের ডেবিট সাইড, আমাদের রিয়াও মিলের ক্রেডিট সাইড। হ্যাঁ, তাহলে বিক্রয়ের টাকা আমাদের কোথায় দেয়া থাকে? বিক্রয়ের পরিমাণটা আমাদের দেয়া আছে ধরুন 90,000। প্রাপ্য হিসাবের পরিমাণটা আমাদের দেয়া থাকে, প্রাপ্য হিসাব আমাদের ডেবিট সাইডে থাকে। তাহলে ডেবিট সাইডে আমাদের ধরো দেয়া আছে 1,10,000। আর আমাদের সমাপনী মজুদ পণ্য তো রিয়া মিলে অন্তর্ভুক্ত থাকে না, থাকে। আর এই অঙ্কে আমাদের দেয়া আছে সমাপনী মজুদ পণ্য 27,000 টাকা। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তুমি 1, 2 এবং 3 নম্বর আইটেম অর্থাৎ বিক্রয় হিসাবে কত দেখাবা? বিক্রয় হিসাবে কত হবে? প্রাপ্য হিসাব কত হবে? এবং সমাপনীর পরিমাণটা কত হবে সেটা তোমরা আমাকে কমেন্টস করে জানালে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা রাহাত বুঝতে পারিনি, নিশ্চয় এবার বুঝতে পারবো আমরা, ঠিক আছে? এবার তোমরা ভুল করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা কোন জায়গায় ভুল করছিলে, সেটা আমি বুঝতে পারবো। হ্যাঁ, খুব দ্রুত আমাকে কমেন্টস করে তোমরা জানাও যে আসলে তোমাদের আনসারগুলো কত হবে, সেটা আমাকে একটু জানাও। আমার লেখা নিশ্চয় তোমরা পড়তে পারছো, তাই না? লেখা নিশ্চয় তোমরা পড়তে পারছো। প্রথমেই আছে বিক্রয়, আর বললে আমি আরেকটু বড় করে লিখবো। আচ্ছা, মুন্না 567 রোল নাম্বার। বিক্রয়, আচ্ছা আমি সব জানতে চাচ্ছি। হ্যাঁ রাতুলের অ্যান্সার সবগুলো পেয়ে গেছি। রাতুল মনে হয় ভালো বুঝেছে মনে হচ্ছে।
তাহা তোমার আনসারটা আসলে ইনকমপ্লিট, অর্থাৎ তুমি পুরোটাই আনসার করনি, শুধু একটা লিখেছো। তো রাতুলই তো ফার্স্ট হয়ে গেল দেখছি আজকে। হ্যাঁ, রাতুল খুব দ্রুত অ্যান্সার করেছে এবং রাতুলের অ্যান্সার হতেও পারে। আমরা অন্যদের অ্যান্সারটা একটু দেখে আসি। তোমরা যেন এমন না হয় যে যে ভালো পারে তার আনসারটা কপি করে বসাই দিয়েছো, ঠিক আছে? এরকম যাতে না হয়। আচ্ছা রাহাত, তানহা, তানহা তোমার এই অ্যান্সারগুলো আমি নিতে পারছি না। এরকম করলে আমি তো আনসার বুঝতে পারবো না। তুমি তোমার তিনটেই একসাথে কমেন্টস করবে যে আসলে কত কত হবে। আচ্ছা তাহলে আমরা সিদ্ধান্ত নিই কি কি করব। আমাদের বিক্রয় কত হবে? আমি দেখি অনেকে দেখছি হয়েছে। বিক্রয় কত আছে আমাদের? দেখো বিক্রয় আছে আমাদের 90,000। তাহলে 90,000 আমরা লিখলাম। 90,000 এর ভিতর থেকে ফেরত শর্তে বিক্রয় করছিল কত টাকা? 10,000 টাকা। তাহলে 10,000 টাকা মাইনাস করলাম, থাকলো কত? 80,000 টাকা। হ্যাঁ, এই 80,000 টাকা আমাদের প্রথম অঙ্কে হবে হচ্ছে 80,000। যাদের 80,000 হয়েছে তারা ঠিক করেছো। হ্যাঁ, এই তো ঘুরাইরা বুঝতে পেরেছো মনে হচ্ছে। হ্যাঁ, প্রাপ্য হিসাবে টাকা আছে কত আমাদের? 1,10,000 টাকা। হ্যাঁ, 1,10,000 টাকা। 1,10,000 এর ভিতর থেকে তোমার ফেরত শর্তে কত? 10,000 টাকা। তাহলে কত থাকে? 1,00,000 টাকা থাকে হচ্ছে আমাদের প্রাপ্য হিসাবের পরিমাণ হবে এখন 1,00,000 টাকা। এখন সমাপনী মজুদ কত ছিল তোমার? সমাপনী মজুদ আছে হচ্ছে 27,000 টাকা। 27,000 টাকা। এখন সমাপনীর সাথে কি করতে হয়? সমাপনীর সাথে কিন্তু আমাদের যোগ করতে হয়, তাই না? সমাপনীর সাথে যোগ করব, ফেরত শর্ত যোগ করব, কিন্তু টাকা হবে কোনটি? ক্রয় মূল্যের টাকাটা হবে। ক্রয় মূল্য যে টাকা দিয়ে আছে সেই টাকাটা। তাহলে ক্রয় মূল্যের টাকা কত দিয়ে আছে? দেখো 10,000 টাকা, কিন্তু সেটার ক্রয় মূল্য ছিল অ্যাকচুয়ালি 60,000। তাহলে এখন হবে হচ্ছে 27 আর 7 কত হয়? 34,000 টাকা। তাহলে আমাদের বিক্রয় হিসাব হবে হচ্ছে 80,000, প্রাপ্য হিসাব হবে 1,00,000 এবং সমাপনী মজুদ পণ্য হবে 34,000। দেখি এবার কারা ঠিক করছিলেন। আচ্ছা আচ্ছা রাতুল আনসার করছিলে প্রথমটা ঠিক আছে তোমার 80,000, দ্বিতীয়টা 1,00,000 ঠিক আছে, এবং তৃতীয়টা তুমি 20,000 উল্লেখ করছিলে, ঠিক আছে? এখানে তো আমি মাইনাস করতে বলিনি। সমাপনী মজুদ কি মাইনাস হবে? সমাপনী মজুদ মাইনাস হবে না, তার কারণ তোমার যে পরিমাণ মজুদ আছে সেই পরিমাণ মজুদের সাথে কিছু পণ্য ফেরত এসে অ্যাড হবে। তাহলে কি আমরা এটা যোগ করব না? তাহলে আমাদের হবে হচ্ছে 34,000 টাকা। তাহলে রাতুল তোমার হয়নি। আচ্ছা রাহাত লিখছিল হচ্ছে 80,000, 1,00,000 এবং 34,000। তাহলে রাহাতেরটা ঠিক আছে। রাহাত সর্বপ্রথম আমাদের সঠিক অ্যান্সার করেছে এবং তাবাসসুম উষা না তাবাসসুম না সরি সাবিকুন নাহার উষা। তো উষা আমাদের আনসার করেছে। উষা তোমার দুটো ঠিক আছে, একটা ঠিক নেই। হ্যাঁ, তুমি আবার কমেন্টস করেছো 35,000 টাকা, তাও যোগে ভুল করেছো। তার মানে এখানে 28,000 হলে 35,000 হতো। তার মানে 27 আর 7 34,000 টাকা হবে। আচ্ছা হুরায়রা লিখেছে 80,000 এবং 1,00,000, কিন্তু তোমার তৃতীয়টা হয়নি। আচ্ছা উষা লিখেছে 34,000, আবার সে কারেক্ট করেছে। আচ্ছা আমি আরেকবার চেষ্টা করি। তোমরা এইটাতে ভুল কেন করছো? এই জায়গায় তোমাদের তো ভুল করার কোনো উপায় নেই। এখানে ভুল করবো না, তার কারণ সমাপনী একটা যদি বোঝার চেষ্টা করো, তোমার একটা নির্দিষ্ট সময় শেষে এই পরিমাণ মজুদ ছিল। এখন বাইরে থেকে যদি এখানে কিছু পণ্য ঢোকে, তাই না? ফেরত আসলে মানে কি? ফেরত আসলে নিশ্চয়ই তুমি গুদামে রাখবা, তাই তো? এই ফেরত পণ্য আছে, মনে করো এই পর্যন্ত ফেরত পণ্য, এটা তোমার ফেরত পণ্য। তাহলে এই ফেরত পণ্যটা যদি তোমার আসে, তাহলে এখান থেকে যদি ফেরত পণ্যের লেভেলটা এই হয়, তাহলে সমাপনী মজুদ কি বাড়ে না কমে? আমরা সমাপনী মজুদ রাখি কোথায়? আমরা সমাপনী গুদামে রাখি। ওকে,
সমাপনী মজুত পণ্যটা আমরা মূলত গুদামে রেখে দিই এবং আমাদের সমাপনী মজুত পণ্য যদি বাইরে থেকে কোনো পণ্য আবার ফেরত আসে সমাপনীর পরিমাণটা বেড়ে যায়। আবার যদি আমরা বাইরে থেকে কোনো জায়গা থেকে ক্রয় করে নিয়ে আসি তাহলে সমাপনীর পরিমাণ বেড়ে যায় এবং যদি আমরা সেখান থেকে সেল করি নতুন করে যদি বিক্রয় করি তাহলে আমাদের কিন্তু একইভাবে ওই পরিমাণটা আবার কমে যায়। তার কারণ আমরা কিন্তু জানি যে সমাপনী মজুত পণ্য 31শে ডিসেম্বর পর্যন্ত সেটা সমাপনী, কিন্তু আবার 1 তারিখে যে কিন্তু সেটা আবার প্রারম্ভিক হয়ে যায়। আচ্ছা তাহলে হুরায়রা ব্যাপারটা বুঝতে পারছো কিনা, মিরাজ ব্যাপারটা বুঝতে পারছো কিনা, এবার আমরা একটু জানাবো। আমি আরেকটা অঙ্ক সেট করি, শুধু ফিগারগুলো চেঞ্জ করে দিই। টাকা এটা আছে 5000 আর উক্ত পণ্যের ক্রয় মূল্য ছিল 3000। রিয়া মিলে বিক্রয় আছে 25000। রিয়া মিলে বিক্রয় আছে ক্রেডিট সাইডে 25000। রিয়া মিলে প্রাপ্য হিসাবে পরিমাণ আছে 37000। সমাপনী মজুদ পণ্য আছে, সমাপনী মজুদি কিন্তু তোমাদের বেশি ভুল হচ্ছে, আশা করি এবার অনেক সতর্কতার সাথে আনসার করবে। আচ্ছা আমাদের সমাপনী মজুদ পণ্য আমরা বললাম 43000, তাহলে আনসার কত আসবে তোমরা আমাকে একটু ঝটপট জানাও। তাহলে 1 নম্বরে আমি কত লিখবো, 2 নম্বর 3 নম্বর। 1 নম্বর আমরা কি লিখছি, বিক্রয়ের পরিমাণটা কত হবে সেটা, প্রাপ্য হিসাবের পরিমাণ কত হবে 2 নম্বরে আমার প্রাপ্য হিসাব, এবং 3 নম্বরে আমার দেনাদারের সমাপনী মজুদ পণ্যের মূল্য কত হবে। সমাপনী দেখবো কে ফার্স্ট উত্তর দিতে পারো। আবার যেন এমন না হয় যে আরেকজন একটা কপি করে আমাকে খুব ফাস্ট উত্তর দিয়ে দিচ্ছ, হ্যাঁ, এমন ঘটনা যাতে না ঘটে। ওয়াও, তানহা অনেক ফাস্ট। তানহা দেখতেছি আমার দেওয়ার সাথে সাথে সে একটা উত্তর দিয়েছে। আমরা সিদ্ধান্ত নিব যে আসলে তানহার হয়েছে কিনা সেটা পরে। হ্যাঁ, হুরায়রা অনেক ফাস্ট বুঝতে পেরেছে মনে হচ্ছে। এবার রাহাত মনে হয় বুঝতে পেরেছে। উষা, হ্যাঁ উষার অ্যান্সার পেয়েছি আমরা এখন জানি না যে আসলে কার উত্তরটা সঠিক। আমি পরে ডিক্লেয়ার করব, তার কারণ আমি আরো আনসার চাই। আচ্ছা আমাদের সাথে জান্নাতুল শারমি আছে। হ্যাঁ জান্নাতুল উত্তর লিখেছে। হ্যাঁ জান্নাতুল তোমার আবারও ভুল গেছে, তুমি আরেকটু কারেকশন করো, মনে হয় প্লাস মাইনাসও ভুল গেছে। হ্যাঁ জান্নাতুল এবার মনে হয় তোমার 46,000 লিখেছো, এবার হয়তো বা ঠিক থাকতে পারে। আচ্ছা মিরাজ আমাদের সাথে থাকলে মিরাজ কমেন্টস করো, যদি না বুঝতে পারো আবার বলো, আবার আমরা বোঝাবো, অথবা তোমার ভুল গেলে আমি বুঝতে পারবো যে কোন জায়গায় তোমার। হ্যাঁ মিরাজ লিখেছে 20,000 হবে, 32,000 হবে এবং 46,000 হবে, সম্ভবত ঠিক আছে। তাহলে বিক্রয় কত হবে আমাদের, বিক্রয় আসে কত, বিক্রয় আসে আমাদের 25,000। হ্যাঁ 25,000 থেকে ফেরত শর্তে যেটা আসে 5,000, সেই 5,000 আমরা বাদ দেবো, থাকবে কত আমাদের 20,000 টাকা থাকবে। গেল। প্রাপ্য হিসাব আছে আমাদের 37,000, তাহলে 37,000 আমাদের প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব থেকে আমরা বাদ দেবো কোনটি, ফেরত শর্তে টাকা যেটা আছে 5,000 টাকা আমরা বাদ দেবো, বাদ দিলে থাকবে হচ্ছে আমাদের 32,000 টাকা থাকবে। ওকে, সমাপনী মজুদ পণ্য। আচ্ছা মিরাজ লিখেছে স্যার এবার বুঝতে পেরেছি। আচ্ছা অনেক ধন্যবাদ, তার মানে আমার পরিশ্রম সার্থক হয়েছে। এবার আমাদের সমাপনী মজুদ পণ্য আছে কত, 43,000 টাকা। সমাপনী মজুদ আছে আমাদের 43,000 টাকা। 43,000 টাকা থেকে আমাদের কি করতে হবে, আমরা যেহেতু বাইরে থেকে ফেরত আসলে সেই পরিমাণটা আমার বেড়ে যায়, বেড়ে গেলে ফেরতের টাকাটা হবে কোনটা, ক্রয় মূল্যের টাকাটা আমরা লিখবো ফেরতের সাথে, তাই না? তাহলে আমাদের 3,000
অর্থাৎ আমরা 46,000 টাকা হবে হচ্ছে আমাদের সমাপনী মজুদের পরিমাণ। তো আজকের অঙ্কটা আসলে তোমরা কেমন বুঝলে, ঠিকমতো বুঝতে পেরেছো কিনা, বা বোঝানোটা তোমাদের কাছে ভালো লেগেছে কিনা? তোমরা সবাই সঠিক আনসার করেছো, যারা যারা আমার সাথে আসো অনেকে সঠিক আনসার করেছো, তাহলে আমি ধরে নিচ্ছি তোমরা নিশ্চয়ই ভালো বুঝেছো। আর যদি বুঝতে না পারো বা যদি ভালো না লেগে থাকে ক্লাস, আমি বলেছি কমেন্টস করে আমার জানানো যাবে। তোমার কমেন্টস মানে আমার প্রমোশন, মানে আমি আরো চেষ্টা করব তোমাদেরকে আরো সুন্দর করে বোঝানোর জন্য আমি চেষ্টা করব, ঠিক আছে? তাহলে তোমরা যদি কখনো না বুঝতে পারো আমাকে বললে আমি আরো চেষ্টা করব, বা আরো অন্যভাবে যদি বোঝানো যায় তাহলে আমি সেটা চেষ্টা করবো তোমাদের জন্য, ঠিক আছে? তবে আইটেমটা কিন্তু অনেক কঠিন ছিল। তোমরা ইতোপূর্বে এই আইটেমটা দেখেছো কিনা একটু আমাকে একটু জানাও তো। এর সমন্বয় এর আগে কখনো করেছো কিনা? উষা, রাতুল, মিরাজ, হুরায়রা, তারপরে আর কি ছিল আমাদের সাথে জান্নাতুল, তোমরা এই আইটেমটা সম্পর্কে এর আগে পরিচিত ছিলে কিনা? যদি পরিচিত থেকে থাকো ইয়েস, এবং যদি না থেকে থাকো নো দিলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমাদের জন্য আইটেমটা নতুন ছিল। আচ্ছা, উষা লিখেছে না স্যার, তার মানে ঠিক আছে যে আইটেমটা আসলে নতুন ছিল এবং আমি জানিও নতুন, এই জন্য কিন্তু আমিও চেষ্টা করেছি তোমাদেরকে একদম রুট। হ্যাঁ, তানহা লিখেছে না স্যার, তার মানে আমি কিন্তু চেষ্টা করেছি তোমাদেরকে একদম রুট লেভেল থেকে ব্যাপারটা যাতে পরিষ্কার করে বোঝাতে পারি। আচ্ছা, হুরায়রা বলছে ওর জানা ছিল, মিরাজ বলছে না স্যার, আচ্ছা রাতুল বলছে জি স্যার, তার মানে রাতুল ব্যাপারটা সম্পর্কে আগেই জানে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পরের স্লাইডে যাই। পরের স্লাইড আমরা মূলত তোমরা যদি নাও দেখতে পারো, স্যার হাত বলেছে ইয়েস স্যার, তার মানে তুমি আগেই জানতে, তাই না? কোন ইয়েস? আসলে জানতে না সেটা ইয়েস না সেটা নো? আচ্ছা, তাহলে আমরা এবার একটু বিজ্ঞাপন নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমরা স্লাইডেও যা লেখা আছে আমরা এখানেও সেটা লিখবো। আমরা বিজ্ঞাপন নিয়ে কথা বলি। বিজ্ঞাপন, বিজ্ঞাপন জিনিসটা কি? তোমাদের কাছে প্রশ্ন, বিজ্ঞাপন কোন প্রতিবন্ধকতা দূর করে? তোমরা ব্যবস্থাপনা বা ব্যবসায় সংগঠন যে ক্লাস আছে ওখানে নিশ্চয় পাবে যে বিজ্ঞাপন আমাদের কোন টাইপের প্রতিবন্ধকতা দূর করে। প্রতিবন্ধকতা দূর করে, তো বিজ্ঞাপন আমাদের প্রতিবন্ধকতা দূর করে, আমাদের জ্ঞান সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার জন্যই মূলত বিজ্ঞাপন। আর বীমা হচ্ছে আমাদের ঝুঁকি সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করে। তো আমরা বিজ্ঞাপন যেটা দেখি, আমরা টেলিভিশনে বিজ্ঞাপন দেখি, আমরা পত্রিকায় বিজ্ঞাপন দেখি, আসলে আমাদের বর্তমান যে যুগ, এই যুগে কিন্তু যত প্রচার তত প্রসার। হ্যাঁ, আর প্রচার করার জন্যই মূলত মানুষকে জানানোর জন্যই অ্যাকচুয়ালি আমরা বিজ্ঞাপন দিই। তো বিজ্ঞাপন আসলে, বিজ্ঞাপন বলতে বিজ্ঞাপন বলতে আমরা আসলে বুঝি যে রেডিও টেলিভিশনের বিজ্ঞাপন বা খবরের কাগজের বিজ্ঞাপন, আবার বিজ্ঞাপনটা বিল বোর্ডের বিজ্ঞাপন। কিন্তু আমরা আসলে আমাদের অঙ্কের ক্ষেত্রে যে বিজ্ঞাপনটা বুঝি, তার কারণ আমাদের অঙ্কে যে বিজ্ঞাপনটা দেওয়া থাকে সেখানে লেখা থাকে 4 বছরের জন্য, 5 বছরের জন্য, এই টাইপের লেখা থাকে আর কি। তো কোন একটা প্রোডাক্ট সম্পর্কে আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্যই কিন্তু এমন হয় যে দেখবা কেউ যদি কখনো ঢাকায় যাও, দেখবো যে মানে হাই রোডের বিশেষ করে 2 অথবা 3টে রাস্তা যেখানে মিলিত হয়েছে এরকম জায়গায় খুব বড় একটা সাইনবোর্ডে বিজ্ঞাপন দেওয়া থাকে, এবং তুমি দেখবা যে ওটা 2 বছর, 3 বছর, 5 বছর ধরে একই বিজ্ঞাপন আছে। বিশেষ করে গ্রামীণ ফোনের বিজ্ঞাপনটা খুব বেশি দেখবা, বাংলালিংকের বিজ্ঞাপনটা খুব বেশি দেখবা, এশিয়ার কিছু কিছু বিজ্ঞাপন আছে অনেকদিন ধরে এরকম বিলবোর্ডের মাধ্যমে বিজ্ঞাপনগুলো দেয়। এই বিজ্ঞাপনগুলো দেওয়ার উদ্দেশ্য কি? মানুষ যাতে খুব বেশি পরিমাণে ওই জিনিসগুলো সম্পর্কে দেখে এবং জানে, এবং জানার পরে তার যাতে ওই বিলবোর্ড সম্পর্কে একটা কৌতূহল হয়, ওই টাইপের প্রোডাক্ট যদি সে কখনো কেনে ওই কোম্পানিটা যেন যাচাই বাছাই করে কেনে।
এই সকল কারণেই কিন্তু মূলত এই বিলবোর্ডে বিজ্ঞাপন দেওয়া হয়। তো এই বিলবোর্ডে যে বিজ্ঞাপনগুলো আমরা দেখি, এই বিজ্ঞাপনগুলো কিন্তু এমন হয় যে 4 বছরের জন্য ওই বিলবোর্ডটা কন্ট্যাক্ট নেওয়া হয়, যে ওখানে আমি বিজ্ঞাপন দিব 4 বছর ধরে দিব, এবং প্রতি বছর আমি 1 লাখ করে 4 বছরে 4 লাখ টাকা দিব, এবং এই টাকাটা অ্যাডভান্স দিয়ে দিতে হয়। বা যখন একটা প্রতিষ্ঠান বিজ্ঞাপন বলে এই টাকার পরিমাণটা উল্লেখ করে, তখন কিন্তু সে কয় বছরের জন্য ওইটা কিন্তু উল্লেখ করে না, সে বিজ্ঞাপন বলে 4 লক্ষ টাকা রেখে দেয়। সেটা হতে পারে 4 বছরের জন্য, সেটা হতে পারে 5 বছরের জন্য। এখন বিজ্ঞাপনের ক্ষেত্রে যে যে ব্যাপারটা লক্ষণীয়, যে আমরা আর্থিক যে বিবরণী করি, যে ইনকাম স্টেটমেন্ট আমরা করি, ইনকাম স্টেটমেন্ট কত দিনের জন্য করি? আমরা একটি আর্থিক বছরের জন্য করি, অর্থাৎ আমরা 1 বছরের জন্যই সচরাচর আমরা ইনকাম স্টেটমেন্টটা করি বা বিশদ আয় বিবরণীটা করি। তাহলে আমার কোনো খরচ এই বছরের বিজ্ঞাপন আছে, সামনের বছরের বিজ্ঞাপন থাকবে, তারপরের বছরের বিজ্ঞাপন থাকতে পারে। তাহলে এই বছরের জন্য আমার বিজ্ঞাপন যতটুকু, ততটুকু পরিমাণ আমাকে দেখাইতে হবে এই বছরের আর্থিক বিবরণীর জন্য বা বিশদ আয় বিবরণীতে আমি দেখাবো এই বছরের জন্য যতটুকু বিজ্ঞাপন আছে সেই বিজ্ঞাপনটাই আমি মূলত উল্লেখ করব। আর আমার যে আর্থিক অবস্থা বিবরণী যেটা আছে, যেখানে আমরা অ্যাসেট দেখাই, যেখানে আমরা লায়াবিলিটিস দেখাই, সেখানে কিন্তু আমরা দেখাবো যে আমাদের পরের বছরগুলোর জন্য যে বিজ্ঞাপনের অ্যামাউন্টটা ছিল, হ্যাঁ, যেটা 40 লক্ষ টাকা একসাথে ছিল, সেই 40 লক্ষ টাকার ভিতরে এই বছরে যেটা, সেটাকে আমরা দেখাবো বিশদ আয় বিবরণীতে। আর বাকি যে বছরগুলোর জন্য যে বিজ্ঞাপনগুলো ছিল, সেগুলো কিন্তু আমরা সম্পদ হিসেবে দেখাবো। এই সম্পদগুলোই কিন্তু আবার পরবর্তী বছরে যে সেই বছরের জন্য যেটি, সেটিকে দেখাবে। তাহলে আমরা একটা বিষয় পরিষ্কার, যে বিজ্ঞাপনটা আসলে একাধিক বছরের জন্য দেওয়া হয়। তাহলে বিজ্ঞাপনের ক্ষেত্রে আমরা দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ আমাদের, অবলোপন এবং বিজ্ঞাপনের ক্ষেত্রে আরেকটা শব্দ বিলম্বিত। যদি অবলোপন এবং বিলম্বিত থাকে তাহলে আমরা কি করব, সেই সংক্রান্ত সমস্যাটা আমরা এখন একটু দেখে আসি। যদি বিজ্ঞাপন আমাদের থেকে থাকে, বিজ্ঞাপন ধরো 40,000 টাকা আমাদের বিজ্ঞাপন আছে, 40,000 টাকা আমাদের বিজ্ঞাপন আছে। বিজ্ঞাপন এখানে বলা আছে যে 1/3 অংশ অবলোপন। কখনো যদি কোনো অঙ্কে বিজ্ঞাপন অবলোপন করতে বলে, তাহলে বুঝতে হবে যে বিলম্বিতর যে অংশ, বিলম্বিতর অংশটা বের করে নিতে হবে। আর যদি কখনো অঙ্কে সরাসরি দেয়া থাকে যে বিলম্বিত এত অংশ, তাহলে তোমার কোনো কিছুই করার প্রয়োজন নেই। ক্যালকুলেশন করার সময় তোমাকে একটু সতর্কতার সাথেও ক্যালকুলেশন অংশ করতে হবে অবলোপনের ক্ষেত্রে, কিন্তু বিলম্বিতর ব্যাপারে যেটা উল্লেখ করা আছে সেইটা ইনটু যে পরিমাণ বিজ্ঞাপনের পরিমাণ দেওয়া আছে সেটা করলে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা কি করব, আমাদের যদি বিলম্বিত বিজ্ঞাপন, যদি কখনো বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ অংশটা আমরা কিভাবে বের করব, দেখো এই অঙ্কটা যদি আমরা করি, তাহলে আমাদের কিন্তু বিলম্বিত অংশ কতটুকু সেটা আমাদের বের করতে হবে। 1 মাইনাস অবলোপন অংশ, তাহলে কত, 1 মাইনাস অবলোপনের অংশ হচ্ছে 1/3। তোমরা নিশ্চয়ই পারো কি 3, এখানে 3 মাইনাস 1 সমান 2/3 অংশ। আর এটা তুমি মুখে ক্যালকুলেশন করতে পারবে। বিলম্বিত যদি অবলোপন দেওয়া থাকে, বিলম্বিত হবে কোনটি, নিচে যে 3 আছে 3ই হবে, আর এই দুটো যে পার্থক্য সেটা উপরে হবে। দেখো আমাদের এখানেও তাই আছে, তাই না? আর যদি কখনো, তাহলে এটার সমাধানই যদি আমরা করি, তাহলে কি লিখবো, এখানে 1/3 অংশ বলেছিল কি আমাদের, 1/3 অংশ অবলোপন করতে বলছিল। তাহলে আমাদের বিলম্বিত কত হবে এখন, মাইনাস বিলম্বিত, তাহলে কত, আমাদের যে অ্যামাউন্টটা দেয়া আছে এইটার কত পার্ট অবলোপন করতে বলছিল, হচ্ছে 1/3 অংশ অবলোপন করতে বলছিল তোমার, তাই না? অবলোপন করতে বলছিল 1/3 অংশ। তাহলে আমাদের এখন দেখলাম যে 2/3 অংশ আমাদের বিলম্বিত, অর্থাৎ অবলোপন বললে বিলম্বিতর অংশটা বের করে নিতে হবে তোমার। তাহলে এটা ধরো কত হয়, আচ্ছা ধরো এখানে 40,000 না, এখানে 30,000 আছে, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আমাদের এখানে 30,000 আছে, তাহলে কত হলো, 10,000 করে হলো। 10,000 যদি হয়, 10 গুণ কত, 20,000। এই 20,000 হচ্ছে আমরা করলাম, আউটারে দিলাম হচ্ছে 10,000। যদি এই অঙ্কটায় যদি এমন বলতো, বিজ্ঞাপন 30,000
30,000 থেকে আমার বলেছে, এখন বলেছে যে 3/4 অংশ বিলম্বিত। 3/4 অংশ যদি বিলম্বিত বলতে, তাহলে সেক্ষেত্রে আর অবলম্বনের অংশ আমার বাইর করার কোনো দরকার নেই, ঠিক আছে? তাহলে আমি কি করব, 30,000 এবং 30,000 থেকে মাইনাস করব বিলম্বিত অংশ। আমাদের অবলম্বন বিলম্বিত যাই বলুক না কেন, এখানে মাইনাস লিখবো সবসময় বিলম্বিত। তাহলে কত হবে, 30,000 এর থেকে আমি 3/4 অংশ এরকম করে ভাগ করলাম, ভাগ করে যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটা আমরা এখান থেকে বাদ দেব, বাদ দিয়ে আমরা আউটার কলামে বসাবো, তাই না? তাহলে আমি এখানে যদি 40,000 টাকা দিই, তাহলে সেটা আমাদের ক্যালকুলেশন সুবিধা হবে। 4×10 কত, 40,000, 10,000, তার মানে 3×10 30,000 টাকা আমি এখন মাইনাস করব। ওকে, আচ্ছা তাহলে আজকে তোমাদের সাথে আমার ক্লাস আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আর তোমাদের সাথে আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে এই যে 4টে লেকচারের উপরে যেগুলো ম্যাথ আমি করাইছি, যে সূত্রগুলো আমি করাইছি, এর উপরে তোমাদের একটা পরীক্ষা নিব এবং অনলাইনে এটি নিব। আরও কিছু লেকচার আমি কমপ্লিট করব আজকে, যেগুলো শেষ করতে পারিনি সেটি। আর সাথে সাথে যে আমার যে 1 থেকে 4 নম্বর লেকচার পর্যন্ত যে আইটেমগুলো আমি করলাম, একটা অঙ্ক আমি সেট করব এবং সেট করে মোটামুটি যাতে তোমরা আনসার করতে পারো সেরকম করে আমি সেট করব। তোমরা বাসায় খুব সুন্দরভাবে দেখবে, আর করোনাকালীন তোমরা বাসায় থাকবে। তোমরা সরকারের যে যে নির্দেশনা আছে করোনাকালীন, সেই নির্দেশনাগুলো তোমরা পালন করে চলবে। তোমার বাবা মা, পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও নিশ্চয় মানতে অনুপ্রাণিত করবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে আগামী মঙ্গলবার ঠিক সকাল 10টায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।